বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। এটা আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা নিয়ম করেছে যে প্রত্যেক দিন আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। আপনারা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করবেন, এটা আমাদের ভালো লাগে না। আমরা চাই আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের যা বক্তব্য আপনারা শুনুন। এক এক দিন এক একজন দলের সদস্য, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এরা আপনাদের সামনে বলবেন। গতকাল নুসরাত জাহান রুহি বলেছেন, আমাদের লোকসভার সদস্যা। তার আগের দিন ব্রাত্য বসু বলেছেন, আমাদের রাজ্যের মন্ত্রী। আজকে দল থেকে আমায় কিছু বলার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি যে শুধু অন্যের সমালোচনা না করে, শুধু অন্যের সমালোচনার জবাব না দিয়ে একটা পজিটিভ কথা মানুষের কাছে বলার, এবং সেই রকমভাবেই আমাদের এর আগে যারা বলেছেন, আপনারা কাকলিরও বক্তব্য শুনেছেন, তারা এইভাবে তাদের কথা তুলে ধরেছেন। আমরা এটাই বলতে চাই যে কেন্দ্রের বিজেপি তারা ভারতবর্ষে একটি এক দল, এক শাসন, এক ভাষা, এইরকম একটা ব্যবস্থা করতে চান। তার বিরুদ্ধে পশ্চিমবাংলা একটি উজ্জ্বল ব্যতিক্রম। সেই জন্যই সামনের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন দেশের ধর্মনিরপেক্ষ শক্তিদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা মনে করি যে মমতা ব্যানার্জি সেই নেত্রী যিনি দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করতে পারেন। একটি পশ্চাতে ধাবমান, ব্যাকওয়ার্ড লুকিং আদর্শের বিরুদ্ধে দেশে যেটা হচ্ছে সেটা আমাদের পক্ষে চিন্তার। আমি এতদিন রাজনীতি করছি, আমি রাজনীতির মান এত নিচে নেমে যেতে কোনোদিন দেখিনি। যেটা আমাদের পক্ষে ভয়ের, যে স্বাধীন ভারতে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল আমাদের সংবিধান অনুযায়ী, সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই থেকে রাজ্যপাল, তারা সবাই এই অবনমনের অংশ। আমরা চাই যে দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, আমি বলছিলাম, তারা এক দলের কেন্দ্রে এবং রাজ্যে সরকার চান। এখন অনেক কটা রাজ্যে বিজেপি সরকার আছে, আবার যেখানে নেই বিভিন্ন কারণে রাজ্য সরকারগুলো বিজেপিকে অনুসরণ করছেন। আমি অন্ধ্রের
ওয়াইএসআরসিপির কথা বলতে চাই। উড়িষ্যার বিজেডিও কখনো কেন্দ্রের নীতির বিরুদ্ধে সেইভাবে প্রতিবাদ করেন। অন্যদিকে কেন্দ্রের সরকারের এবং বিজেপির নেতৃত্ব তারা এর আগে কর্ণাটকে প্রথম এবং তারপরে মধ্যপ্রদেশে দলত্যাগকে উৎসাহ দিয়ে তাদের বিরোধী রাজ্য সরকারকে ফেলে দিয়েছেন, পরিবর্তন করেছেন। সেটা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব পশ্চিমবাংলায় করতে পারবেন না, এটাই আমাদের বক্তব্য। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব আমাদের মনে হয় যে তারা পশ্চিমবাংলার বিজেপির মধ্যে অন্তর্কলহে ক্লান্ত এবং বিরক্ত। সেই জন্যে তারা এখন পর্যন্ত মমতা ব্যানার্জির সমান্তরাল একটি মুখ ঠিক করতে পারেননি। তাদের তাই রাজ্যের বাইরে থেকে একজন পর্যবেক্ষক, একজন অতিরিক্ত পর্যবেক্ষক অ্যাডিশনাল অবজারভার এবং 4 জন আঞ্চলিক পর্যবেক্ষক নিয়ে এসেছে। তার মধ্যে একজন হচ্ছেন যিনি আগে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন। সেই ভদ্রলোক, তার নাম আমি করতে চাই না, তিনি ফেক নিউজ প্রচারে এবং ভুল সংবাদ দেওয়ায়, ডিসইনফরমেশন করায় আমরা শুনেছি বিশেষ পারদর্শী। এবং ওদের তত্ত্ব হচ্ছে ওদের বিজেপির বিরোধীদের ওপর অনেকটা কাদা ছোড়ো, কাদা পড়ে গেলেও কিছু লেগে থাকবে, এই তত্ত্বে তারা এগোচ্ছেন। আমাদের ভয়, আশঙ্কা যে তারা রাজ্যে বিভাজনের শক্তিদের উৎসাহ দেবেন। এর ফলে রাজ্যের শান্তি এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, শান্তি এবং সুস্থির অবস্থা ডিস্টার্ব হয়ে যাবে। এটা দুঃখের ব্যাপার যে আমি আগে বলেছি যে ওরা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছেন। আমরা এই রাজ্যে সৈয়দ নুরুল হাসান থেকে নিয়ে গোপালকৃষ্ণ গান্ধীর মতো রাজ্যপাল দেখেছি, যারা ডিগনিটি প্রতিভূ ছিলেন, যারা রাজ্যপাল পদের মর্যাদা বাড়িয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের এমন একজন রাজ্যপাল আছেন যিনি শাসক দলের, কেন্দ্রের শাসক দলের নেতার মতো কাজ করছেন এবং নিয়মিত টুইট এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন। এবং আমি শুনলাম যে তিনি একটা প্যানেল ডিসকাশনেও অংশগ্রহণ করেছিলেন। তাই আমরা বলবো, আপনারা দেখুন, এটা আমাদের বিরুদ্ধে কে বলল না বলল সেটা জরুরি নয়। রাজ্যপাল নামে যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে একটা মর্যাদা নিয়ে তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের এটাও বলতে চাই, এটাও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কেন্দ্রের সরকার অর্থনৈতিক ক্ষেত্রে
সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের গড় বৃদ্ধির হার ঋণাত্মক হয়ে গিয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বেড়েছে এবং বেকারি বেড়েছে। আমি অনেক সংখ্যা দিতে পারতাম, তার দরকার নেই, আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় সরকার আমাদের পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কোনো যোগ্য ব্যবস্থা করেননি, যার ফলে তাদের অবস্থা সকলেরই সহানুভূতির উদ্রেক করে। কেন্দ্রীয় সরকার বারবার বলছেন আমরা স্টিমুলাস দিচ্ছি, কিন্তু ওরা কোনো সত্যিকারের ব্যবস্থা নিতে পারেননি যাতে অর্থনীতিকে উন্নত করা যায়। কেন্দ্রীয় সরকার শুরু করেছেন রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করে দেওয়া। শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ দিয়ে। বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তাকে ওরা বিক্রি করে দিয়েছে। ওরা কয়লা শিল্পে 100% এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় সরকার গত 1.5 বছরে 6টা বিমানবন্দর, যেগুলো এআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ছিল, বিক্রি করে দিয়েছে। তারা প্রতিরক্ষা শিল্প, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেগুলোকে কর্পোরেটাইজ করেছে। এই পদক্ষেপগুলো জনবিরোধী এবং শ্রমিক বিরোধী। সাম্প্রতিক সময়ে ওরা যে কৃষি আইনগুলো পাশ করেছে, তা কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। সারা দেশে কৃষকরা আন্দোলনের রাস্তায় গিয়েছেন। একটা হিসেব শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওরা বলেছিলেন 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবেন, কিন্তু যেভাবে কৃষকদের আয় বাড়ছে তাতে 2028 সালে এই হারে বাড়লে কৃষকদের আয় দ্বিগুণ হবে। আমি আপনাদের বিনীতভাবে জানাতে চাই যে পশ্চিমবাংলায় কিন্তু 2011 থেকে 2020-র মধ্যে কৃষকদের আয় 3 গুণ হয়েছে। এছাড়া এই 3টে আইন আপনারা জানেন ওরা সংসদে পাশ করেছে। আমাদের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও ভোটাভুটি না করে সংসদে এই কৃষি বিলগুলো পাশ করেছে এবং তার ফলে কৃষকরা সারা দেশে আন্দোলনে নেমেছেন। পাঞ্জাবে দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল কৃষকদের আন্দোলনে, এগুলো আপনারা জানেন। ওরা একটা শিল্প সম্পর্ক বিল আইন, দি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বিল 2020 পাশ করেছেন। সেটা একেবারে আগে যে আইন ছিল তাকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে এবং শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে। আমি তাই মনে করি
যেই কেন্দ্রের বিজেপি সরকার, যেটা জনবিরোধী, শ্রমিক বিরোধী এবং কৃষক বিরোধী, তাদের বিরুদ্ধে মানুষকে সারা দেশে প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলার ব্যাপারে আমি শুধু দুটো বিষয় বলবো, যে কেন্দ্র কাছে আমরা জানিয়েছিলাম যে আমপানে 1,02,000 কোটি টাকার ক্ষতি হয়েছিল। আমরা সেই হিসেব কেন্দ্রকে দিয়েছিলাম। রাজ্য সরকার এর মধ্যেই 6,250 কোটি টাকা দিয়েছেন, আর কেন্দ্র দিয়েছে মাত্র 3,707 কোটি টাকা। এটা আমপানে আমাদের যে ক্ষতি, সেটা পূরণ করতে একেবারেই সম্ভব হবে না। আবার দেখুন, এখন তো করোনা আবহে আমরা চলছি। কোভিডের জন্যে রাজ্য সরকার তার সীমাবদ্ধ ক্ষমতা থেকে 1,200 কোটি টাকা এর মধ্যেই খরচ করেছে, কিন্তু কেন্দ্র কাছে আমরা 50,000 কোটি টাকা আমাদের প্রাপ্য। সেন্ট্রালি সাপোর্টেড স্কিমে 36,000 কোটি টাকা প্রাপ্য। ডিভলিউশন অফ ফান্ডসের ক্ষেত্রে 11,000 কোটি টাকা প্রাপ্য। আর খাদ্যে ভর্তুকি, ফুড সাবসিডি অ্যান্ড আদার হেডসে 3,000 কোটি টাকা প্রাপ্য। তার মানে মোট আমাদের প্রাপ্য হচ্ছে 50,000 কোটি টাকা। এইটা ফলে রাজ্য খুব অসুবিধার মধ্যে দিয়ে চালাচ্ছে, এবং রাজ্যের তা সত্ত্বেও রাজ্য নিয়মিত মাইনে এবং পেনশন দিয়ে গিয়েছেন। আমাদের দায়িত্বে আমরা কোথাও শ্লথতা দেখাইনি। আমরা তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কথাই বলতে চাই যে কেন্দ্রের এই জনবিরোধী, শ্রমিক বিরোধী নীতি, তার বিরুদ্ধে আমরা আরও সোচ্চার হব, এবং আমরা যেভাবে ওরা পুঁজিপতিদের সাহায্য করছে, তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। পশ্চিমবাংলার রাজ্য সরকার প্রাণপণ মানুষের দুর্দশাকে মেটাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই রাজ্যের মানুষ এই ব্যাপারে এগিয়ে আসুন এবং এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়ান। আমার এইটুকুই আপনাদের কাছে নিবেদন ছিল। এরপর যদি আপনাদের প্রশ্ন থাকে, আগামী 6-7 মিনিটে আমি জবাব দেবার চেষ্টা করতে পারি। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। এই দীপঙ্কর, এই কেউ মাইক দিতে পারো ওনার হাতে? আছে, নইলে শুনতে পাচ্ছি।
না, আপনারা সব তুলনাটা হিমবাহের সাথে করেন, এটা আমার আশ্চর্য লাগে। হিমাচল, হিমালয়, হিমবাহ এগুলো অনেক বড় ব্যাপার। দলের মধ্যে সবসময় সকলের সদ্ভাব রাখার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। সেটায় কখনো আমাদের সাফল্য আসতে সময় লাগবে, কখনো তাড়াতাড়ি হবে। সুতরাং এটা কোনো বিশেষ ব্যক্তির নয়, এটা দল সামগ্রিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে লড়তে চায়। আমি শুভেন্দুর ব্যাপারে কোনো মন্তব্য করব না। তেমনি তো তৃণমূলেই আছেন, এখন পর্যন্ত অন্য কোনো কথা তো বলেনি। তাতেই বুঝতে পারছেন যে তার ইচ্ছে কি, দল বিরোধী কিছু বলা তার ইচ্ছে নয়। না, আমি তো বললাম শুভেন্দুর ব্যাপারে কোনো কি জানিয়েছে না জানিয়েছে, কি কথা হয়েছে না হয়েছে, সেই ব্যাপারে আমি কিছু আজকে বলবো না। যেটুকু উত্তর আমি শুনুন না, গতকাল সকালেই আমি সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে হ্যাঁ, সেটা হয়তো বলা আমার ভুল হয়েছিল, কারণ অনেক সংবাদ মাধ্যম আমার গাড়ির পিছনে গাড়ি ছুটিয়ে দিল। আমি তো এতে অভ্যস্ত নই এই বয়সে, কিন্তু আমার ভুলের জন্যই হয়েছে, তাই আমি নিজেকে কাজ করলাম। তা আমি বলেছিলাম মিটিং হবে, মিটিং হয়েছে। মিটিং হয়ে যাবার পর যে সংবাদ মাধ্যমের লোকরা জিজ্ঞেস করেছেন, আমি বললুম যে হ্যাঁ মিটিং হয়েছে, সম্পূর্ণ হয়েছে, উনি মেদিনীপুর চলে গেছে। এর বেশি আর আমি কিছু বলব না, সেটা এখন কিছু বলতে পারবো। সেখানে সাধন পান্ডে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল। আজকে অতীন ঘোষরা প্রশ্ন করছে যে সাধন পান্ডে বলছেন তৃণমূলের প্রথম সারির নেতা, আমি তৃণমূলের শুরু থেকে আছি, কি করে এই দাবি করেন? একই দাবি করছেন পরেশ পাল। সাধন পান্ডে কিন্তু আপনারা অস্বস্তিতে আছেন, তিনি বলছেন যে দলের শীর্ষ নেতারা কথা শুনছেন না। দলের লোকেরা কথা বলে নানা রকম, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে আমরা চাইবো যে দলের মধ্যে থেকে কেউ দলের কারোর বিরুদ্ধে না বলেন, কিন্তু এইসব জিনিস রাজনৈতিক দলে হয় না, সবসময় হয়। বলুন। এটা নিশ্চয়ই দলের নেতৃত্ব দিক। আমি তো দলের ইন্টারনাল ওয়ার্কিং দেখি না, সুতরাং যারা দেখেন তারা এই ব্যাপারে কথা বলে আপনাদের জানাবেন। আপনাদের তো নিয়মিত মিট করবেন, সুতরাং আমায় আজকে ছেড়ে পরে যে থাকবেন তাকে জিজ্ঞেস করবেন। আগে আগে হ্যাঁ, না পারবেন না তো। তার কারণ আপনারা যদি ভ্যাকসিনের ব্যাপারটা স্টাডি করেন, তাহলে দেখবেন যে কয়েকটা ভ্যাকসিন বাজারে এগিয়েছে, স্টেজ 3 ট্রায়ালে পৌঁছেছে। একটা হচ্ছে চ্যাডক্স, যেটা অক্সফোর্ডের, একটা হচ্ছে স্পুটনিক, যেটা রাশিয়ান, আর একটা হচ্ছে ফাইজারের, একটা হচ্ছে মডার্নার, আর আরেকটা জার্মান ভ্যাকসিন। 5টা ভ্যাকসিন ফাইনাল স্টেজে আছে। কিন্তু যেদিন পর্যন্ত না ট্রায়াল পাস হচ্ছে 3rd স্টেজে, এবং যেদিন পর্যন্ত বিভিন্ন দেশের যে ড্রাগ অথরিটি আছে তারা লাইসেন্স দিচ্ছে, উই ক্যানট সে আমরা ফিনিশিং লাইনে পৌঁছবার আগে বলতে পারি না যে আমরা রেস জিতে নিয়েছি। হ্যাঁ, আমরা রেসে অনেকটা এগিয়ে আছি, মানব জাতি, আমরা তো নয়, মানব জাতি। সেই রেস যখন পৌঁছবে ফিনিশিং লাইন, তখনই বলা যাবে।
তবে আমরা আজকে তো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং ছিল প্রধানমন্ত্রীর সাথে, তাতে আমি যেটুকু শুনলাম যে নেত্রী বলেছেন যে আমরাই পশ্চিমবাংলায় ভ্যাকসিন দেবার ব্যবস্থা করব, আমাদের ছেড়ে দাও যাতে আমরা নিজেদের মতো প্ল্যানিংটা করতে পারি, সেটা ভ্যাকসিন এলেই হবে। বলো। শুভেন্দু অধিকারী তো শুধু তৃণমূলের নেতা নয়, রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, এবং এইরকম একজন মন্ত্রীর সঙ্গে আলাদা করে আপনাকে এতবার বসতে হচ্ছে কেন, এবং তা নিয়ে এরকম একটা আলোচনা। সে তো আমি জানি কেন বলতে হবে, এর উত্তর আমি দিতে পারবো। তবে উনি রাজ্য সরকারের মন্ত্রী, গতকালও তো উনি পরিবহন ভবনে গিয়েছিলেন, ও দপ্তরের কাজ করেছিলেন। এমন কিছু দাবি করছেন যেটা তৃণমূল কংগ্রেস করতে পারছে না, বারবার বলছেন। সবসময় একবার কেন 10 বার মিট করা ভালো। আমি আপনাদের সাথেও 10 বার মিট করতে রাজি আছি। আগে হ্যাঁ, আপনি মাইকে বলুন না, বুঝতে পারছি। কে রাজু ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়? কে? আমি তো চিনি না। সংসদ কি বিধায়ক? সাংসদ? হ্যাঁ, না সে কি বলেছে, কে? যে মানুষটার নামই আমি জানি না, এমএলএ নয়, এমপি নয়, তাকে নিয়ে আমি কেন আলোচনা? Yes. Now, you see, what the Chief Minister said is the state government's official position. There are experts advising the Chief Minister. As you know, Chief Minister has set up a top-level COVID management committee. They are only entitled to speak on this. Corona vaccine is far too technical a matter for a layman like me to reply. Beg your pardon? The state government's finances are in a bad shape. Yes. Because of Amphan and the GST dues which are not down. So COVID management will be difficult without the central funds coming in. That the Chief Minister has put that demand before the centre. She has directly spoken to the Prime Minister virtually. কর্ণাটক এবং মধ্যপ্রদেশে বিজেপি অন্য দলের সরকার ভেঙে সরকার করেছে, পশ্চিমবঙ্গে এটা হতে পারে। পশ্চিমবঙ্গে কি এই চেষ্টা চলছে বলে? না না, আমি বলছি যে ওরা চায়, সব বিজেপি চায়, আমরা যেটুকু বুঝতে পারি যে ওদের বাইরে কোনো হয়, তুমি অন্য দলের সরকার হলে ফল ইন লাইন, কেন্দ্রের বিজেপির সঙ্গে চলো, আর যদি না হয় তোমায় ভেঙে দেবে। তার জন্যে কোটি কোটি টাকা খরচ, যা যা করে সেই সব করছে। কর্ণাটকে এখানে ওরা পারবে না, পারেনি এবং পারবে না, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা তো গর্বিত যে আমাদের এখানে এরকম কোনো প্রচেষ্টা সফল হবার কোনো সম্ভাবনা নেই। ভালো না, বলবো এটাই যে জেপি নাড্ডা একটু ইলেকটোরাল পলিটিক্স শিখুন। জেপি নাড্ডা বিজেপির সভাপতি হয়েছে, এর আগে উনি কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমরা দেখেছি। এমনি অভদ্র লোক নন, ভদ্রলোক, কিন্তু রাজ্যসভার সদস্য, ওর কোনো তার উপর হিমাচলের মতো ছোট্ট রাজ্য থেকে ওর কোনো পশ্চিমবাংলার, হিমাচলে 4টে লোকসভা সিট, উনি অ্যাডভাইস করবেন পশ্চিমবাংলার লোককে, যেখানে 42টা লোকসভা সিট। তো জেপি নাড্ডা আগে এসে পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝুন যে কত বড় এখানে কমপ্লিকেশন কি, তারপর উনি পশ্চিমবাংলায় সবসময় বেড়াতে আসতে পারেন। হিমাচলে এত ঠান্ডা যে ওখানকার লোকরা শীতকালে
বেরিয়ে একটু ওয়ার্মার ক্লাইমেটে চলে আসে। যেরকম পরিযায়ী পাখিরা আসে সেই রকম সাইবেরিয়া থেকে, তেমনি বিজেপির পরিযায়ীরা আসছে পশ্চিমবঙ্গে, তাতে খারাপ নয়। কৈলাস বিজয়বর্গীয় জানি কে? বিজেপির নেতা। উনি কোথাও এমপি বা এমএলএ কোথাকার? ওর ছেলে আমি শুনেছি এমএলএ মধ্যপ্রদেশে, ক্রিকেট ব্যাট দিয়ে ইন্দোরে পৌর অফিসারদের পিটিয়েছিল। তা উনি রোজ রোজ কী পশ্চিমবাংলা নিয়ে বলেন আমি বুঝতে পারি। ওকে দায়িত্ব দিয়েছে ভালো, ওর কিছু ধারণাই নেই পশ্চিমবাংলায় মহিলাদের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি। তা ওরা যা করতে চায় সেটা যখন ইলেকশন হবে, ম্যানিফেস্টো প্রকাশ করবে, তখন বলুক। এখন এসব বলার দরকার কি? এখন কি ইলেকশন হচ্ছে? ভালো, বিজেপির তো ট্রেনিং আছে ওদের। তো এই ধরুন দিলীপ ঘোষ, উনি আরএসএসের হোল টাইম ওয়ার্কার ছিলেন। ওরা সকাল থেকে লাঠি খেলা, খাকি হাফ প্যান্ট পরে মাঠে কুচকাওয়াজ করা, তারপর ছোড়া খেলা, তলোয়ার খেলা, এগুলো সবই আরএসএসের 15 লোকরা জানে। তো ওদের ট্রেনিং তো আছে। বিজেপির লিডারশিপের 90%ই হচ্ছে প্রাক্তন আরএসএস, এবং ওরা গর্বিত যে ওরা আরএসএসের সদস্য। ওদের ট্রেনিং তারপর আর কী লাগবে আমি জানি না। কে 200 আসন পাবে না? আমার বক্তব্য হচ্ছে এই আবার সেই প্রবলেম। অমিত শাহ তো এখনও বাংলার ম্যাপটাই ভালো করে চিনলেন না। উনি গুজরাটে থাকেন, আহমেদাবাদ শহরের সাথে ওর পরিচয়, মোদির রাইট হ্যান্ড। উনি বাংলায় আসন কত পাবেন কী করে আগে থেকে বলছেন? উনি গতবার লোকসভায় বলেছিলেন ওরা 24টা আসন পাবেন, প্রকাশ্য ঘোষণা করে 24টা আসন ওরা পায়নি। অমিত শাহ কি বললেন তাকে আমরা গুরুত্ব দিই না। আমরা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এসে উনি পশ্চিমবাংলার নিরাপত্তা কীরকম, বিএসএফ কীরকম কাজ করছে, গরু পাচার বন্ধ করতে পারছে কিনা, এসএসবি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ নেপাল ভুটানে কোনো ভারত বিরোধী প্রচার হচ্ছে কিনা, এইসব নিয়ে খবর নেবেন। নাকি উনি বাঁকুড়ায় গিয়ে ভুল স্ট্যাচুতে মালা দিলেন, তারপর কলকাতায় কোথায় মতুয়াদের বাড়ি আমারই কেন্দ্রের পাশে খেলেন। এগুলো কি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ? বল্লভভাই প্যাটেল এরকম কাজ করতেন? আমি তো জানি না। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা রাখছেন না। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আচ্ছা শুনুন না, এই বিবেক এসো। হ্যাঁ, খারাপ প্রশ্ন। না না, আমরা খুব খুশি যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা স্পন্সর জোগাড় করে ইস্টবেঙ্গল যাতে আইএসএলে যেতে পারে তার ব্যবস্থা করছে। দুই প্রধানের লড়াই সবসময় কৌতূহলোদ্দীপক এবং সবার মধ্যে উৎসাহ সৃষ্টি করে। গোয়া আমাদের এখান থেকে 1500 মাইল দূর হলেও আমরাও উৎসাহিত থাকব। দুটো বাঙালি টিম খেলছে, বাংলার টিম খেলছে, বাঙালি টিম নয় বাংলার টিম খেলছে। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকটার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ। এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।